হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের পরীক্ষার জন্য একটা বিশেষ ক্লাস করব। সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড নিউট্রিশন অ্যাওয়ারনেস, যেটা অঙ্গনওয়াড়ি কর্মী আর সহায়িকা পদের সিলেবাসে মেনশন করা থাকে। তো এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো আমরা আজকে কমপ্লিট করব। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। রেটিনল ভিটামিন এ এর রাসায়নিক নাম, এবং ক্যালসিফেরল ভিটামিন ডি এর রাসায়নিক নাম, আর থায়ামিন ভিটামিন বি1 এর রাসায়নিক নাম। এটার অভাবে হয় বেরি রোগ। এই ভিটামিনের চ্যাপ্টারটা পুষ্টি থেকে খুবই গুরুত্বপূর্ণ, সবাই খুব ভালো করে যাবে। আর ভিটামিন ডি এর অভাবে রিকেট হয়, অস্টিওম্যালেসিয়া হয় বড়দের। আর দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে আমাদের রেটিনল অর্থাৎ ভিটামিন এ। আর এখানে আরেকটা জিনিস আমি বলে দেব, স্কারভি। এটা হচ্ছে ভিটামিন সি এর অভাবে হয়। এরপরে শিশুর 6 মাস বয়সের পর মাতৃদুগ্ধের পাশাপাশি সম্পূরক খাদ্য দেওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? এটাকে বলা হয় উইনিং। দেখো, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মানে হচ্ছে শিশুর জন্মের প্রথম 6 মাস জল সহ অন্য কোনো খাবার না দিয়ে শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করানোর প্রক্রিয়া। উইনিং কি? এটা হচ্ছে 6 মাস বয়সের পরে, 6 মাস বয়সের পরে মাতৃদুগ্ধের পাশাপাশি সম্পূরক বিভিন্ন খাদ্য দেওয়ার প্রক্রিয়া। রিহাইড্রেশন মানে শরীরে জল আর ইলেকট্রোলাইটের ঘাটতি দেখা দিলে, যেমন আমাদের ডায়রিয়া টাইপের জিনিস হয়, এবং সেক্ষেত্রে আমরা ওআরএস ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো সেটা হচ্ছে রিহাইড্রেশন। আর ইমিউনাইজেশন হচ্ছে বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষার জন্য যে টিকাদানের মাধ্যমে রোগের মানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা হয় এই সমস্ত কেন্দ্রগুলো থেকে, সেটা হচ্ছে ইমিউনাইজেশন। এরপরে গর্ভবতী মহিলাদের গর্ভাবস্থায় রক্তাল্পতা বা অ্যানিমিয়া নির্ধারণের জন্য সাধারণত কোনটা পরিমাপ করা হয়? রক্তে হিমোগ্লোবিন লেভেল পরিমাপ করা হয়। গর্ভবতী মহিলাদের রক্তে পর্যাপ্ত পরিমাণ আয়রনের অভাবে বা লোহার অভাবে হিমোগ্লোবিন কমে যায়, এবং কোষে সেক্ষেত্রে অক্সিজেন সরবরাহ ব্যাহত হয়, যেটা একজন গর্ভাবস্থায় একটা মহিলার জন্য খুবই জরুরি। তো আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশ অনুযায়ী গর্ভাবস্থায় রক্তে হিমোগ্লোবিনের মাত্রা 11 গ্রাম পার ডেসিলিটার থাকা উচিত। এর নিচে যদি নেমে যায় তাকে তখন বলা হবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা, এবং সেক্ষেত্রে চিকিৎসকের সাহায্য নেওয়ার কথা বলা হয়। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে বলে দিই, তোমরা আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার, আইসিডিএস সুপারভাইজার এই সমস্ত পরীক্ষার জন্য যদি প্রিপারেশন করতে চাও আমাদের কাছে, সেক্ষেত্রে আমাদের অ্যাপটা আপাতত ডাউনলোড করে রাখো। তোমাদের খুব শীঘ্রই একদম কমপ্লিট ধরে ধরে ব্যাচ শুরু হবে, এবং সেটার জন্য এই নাম্বারে, নিচে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ কল অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করে রাখতে পারো। আর পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষার ব্যাচ তোমাদের অলরেডি চলছে, বা পিএসসি মিসলেনিয়াসের ব্যাচও তোমাদের চলছে। এই সমস্ত ব্যাচগুলোতে তোমরা যদি যুক্ত হও, কেউ এই পরীক্ষাগুলো দিয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো, বা সরাসরি আমাদের অ্যাপে গিয়ে ওখান থেকে তোমরা ডেমো ক্লাস দেখে কোর্সে জয়েন করতে পারো। পরের প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। কোনো শিশু যদি উচ্চতার তুলনায় অত্যন্ত রোগা বা পাতলা হয়, লো ওয়েট ফর হাইট হয়, তাহলে সেই অবস্থাকে কি বলা হয়? এটাকে বলা হয় ওয়েস্টিং। স্টান্টিং কি জিনিস? যদি বয়সের তুলনায়, এগুলো ভালো করে জেনে রাখো, খুব টেকনিক্যাল টার্ম, পরীক্ষাতে এই ধরনের মানে তোমরা এই ধরনের কাজ করতে গেলেও এগুলো তোমাদের জেনে রাখা উচিত। বয়সের তুলনায় শিশু যদি উচ্চতায় ছোট হয়, উচ্চতায় সাধারণ উচ্চতার থেকে খাটো বলে বা ছোট যদি হয়, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী অপুষ্টির লক্ষণ, তখন সেটাকে বলা হয় স্টান্টিং। ওয়েস্টিং কি? কোনো শিশু যদি উচ্চতার তুলনায় অত্যন্ত রোগা বা পাতলা হয়, লো ওয়েট ফর হাইট হলে। আর লো
হাইট ফর এজ যদি হয়, এটাকে বলা হয় লো হাইট ফর এজ, তখন হয় স্টান্টিং। আর ওবেসিটি মানে কি, এটা শরীরের উচ্চতা বা বয়সের তুলনায় যদি অত্যাধিক চর্বি জমে যায় তখন ওজন বেড়ে যায়, সেটাকে বলা হয় ওবেসিটি। আর গয়টারটা আমাদের খুব গুরুত্বপূর্ণ পুষ্টি চ্যাপ্টারে, কেননা এটা মনে রাখবে আয়োডিনের অভাবে হয় প্রথমত। ঠিক আছে, খাদ্যে আয়োডিনের অভাব হলে থাইরয়েড গ্রন্থি ফুলে গিয়ে এই গয়টার হয়ে থাকে। আর এইটা সাধারণত পাহাড়ি অঞ্চলের যারা মহিলা তাদের ক্ষেত্রে বা সমস্ত মহিলা পুরুষ সবার ক্ষেত্রেই এই গয়টারটা কিন্তু হয়ে থাকে পুষ্টির অভাবে। এরপরে কোলস্ট্রাম। এই কোলস্ট্রামে কোন অ্যান্টিবডি প্রচুর পরিমাণে থাকে যেটা নবজাতককে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে? এগুলো সবকটা এক একটা অ্যান্টিবডি। তো এর মধ্যে আইজিএ, এটা কোলস্ট্রামে এবং মাতৃদুগ্ধে সবচেয়ে বেশি পরিমাণে থাকা অ্যান্টিবডি, যেটা নবজাতককে সংক্রমণ থেকে রক্ষা করে। আইজিএ খুব ভালো করে মনে রাখবে। আর আইজিই এটা হচ্ছে অ্যালার্জেটিক রিয়াকশনসগুলো তার বিরুদ্ধে লড়াই করে। অ্যালার্জি প্রতিক্রিয়া যেগুলো হয়, মানে অ্যালার্জেটিক যে ধরনের সমস্যাগুলো হয় সেইগুলো থেকে রক্ষা করে। আর আইজিডি যেটা, এটা বি সেলের পৃষ্ঠে থাকে এবং এটাও ইমিউন সারা জাগ্রত করতে সাহায্য করে। আর এটা শরীরের যে কোনো নতুন সংক্রমণের বিরুদ্ধে প্রাথমিক প্রতিক্রিয়া, প্রথম তৈরি যে অ্যান্টিবডিটা হয় সেটা হচ্ছে আইজিএম। এটাও খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় তোমাদের জিজ্ঞাসা করা হয় আইসিডিএস এক্সামে। আইসিডিএস প্রকল্পের আওতায় 0 থেকে 6 বছর বয়সী অপুষ্ট শিশুদের অঙ্গনওয়াড়ি থেকে প্রতিদিন কত ক্যালোরি পরিপূরক খাদ্য দেওয়া হয়? এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, তোমরা পুরো চার্টটাই দেখবে। 500 ক্যালোরি। এখানে মানে সাধারণ শিশু 6 মাস থেকে 6 বছর পর্যন্ত তাদের 500 ক্যালোরি প্রোটিনের পরিমাণ 12 থেকে 15 গ্রাম। আর সিভিয়ারলি মানে অপুষ্ট শিশু যারা, তাদের 800 ক্যালোরি দরকার হয়, মানে 20 থেকে 25 গ্রাম। ঠিক আছে। আর গর্ভবতী প্রসূতি নারীদের 600 ক্যালোরি, 18 থেকে 20 গ্রাম। পুরো চারটা ভালো করে দেখে রাখবে। রিকেট রোগ মানবদেহের কোন অঙ্গকে প্রধানত ক্ষতিগ্রস্ত করে? একটু আগেই বললাম, এটা ভিটামিন ডি এর অভাবে হয়। হাড় নরম হয়ে যায়, দুর্বল হয়ে যায় বাচ্চাদের, এবং বড়দের অস্টিওম্যালেসিয়া হয়। তো এখানে রিকেট তাহলে কোথায় হবে? হাড়ে হবে। এরপর জলে দ্রবণীয় ভিটামিন কোনটা? ওয়াটার সলিউবল ভিটামিন কোনটা এর মধ্যে? দেখো বি সি এগুলো হচ্ছে জলে দ্রবণীয়। আর মানে জলে দ্রবণীয়। আর ফ্যাটে দ্রবণীয় যেগুলো, সেগুলো হচ্ছে তোমার এ, ডি, কে, ই, এগুলো সব ফ্যাটে দ্রবণীয়। ঠিক আছে। ভিটামিন এ এর অভাবে আমাদের কি হয়? রাতকানা রোগ হয়। ভিটামিন বি, সি এগুলো সব জলে দ্রবণীয়। ভিটামিন বি এর অনেকগুলো পার্ট আছে, বিভিন্ন কারণে বিভিন্ন জিনিসগুলো হয়, বিভিন্নগুলোর অভাবে। ভিটামিন সি এর অভাবে স্কারভি হয়, একটু আগেই একবার আলোচনা করলাম। ভিটামিন ডি তে রিকেট, অস্টিওম্যালেসিয়া। ভিটামিন কে আমাদের রক্ততঞ্চন, আগের ক্লাসেও তোমাদের বলা হয়েছে, রক্ততঞ্চন বা মানে এ সাহায্য করে বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আর এটা বন্ধ্যাত্ব রিলেটেড ভিটামিন ইটা। পোষণ পক্ষ, এটা ভারতে কোন মাসে পালিত হয়? পোষণ পাখওয়াদা, এটাকে আরো একটা নাম আছে, এটাকে পোষণ পক্ষ বা পোষণ পাখওয়াদাও বলা হয়। এটা পাখওয়াদাও বলা হয়, পক্ষ বলেও অনেক সময় বলা হয়। তো এই পোষণ পাখওয়াদা বা পোষণ পক্ষ, এইটা কিন্তু মার্চ মাসে পালিত হয়। ঠিক আছে। এটা 15 দিন ব্যাপী একটা সচেতনতামূলক কর্মসূচি, ওই জন্য পক্ষ বলা হয়। ঠিক আছে। এটা হিন্দিতে পাখওয়াদা এরকম বলা হয়, আর এটা পক্ষ বলা হয় ওই কারণেই, 15 দিন বলে। আর তার সাথে সাথে এটাও মনে রাখবে, রাষ্ট্রীয় পোষণ মাস বা জাতীয় পোষণ মাহ, বা আমরা বাংলাতে বলবো মাস। ঠিক আছে। এটা কোন সপ্তাহ কোন মাসে হয়? এটা গোটা সেপ্টেম্বর মাস জুড়ে, পুরো সেপ্টেম্বর মাস জুড়ে পালন করা হয়। ঠিক আছে। জুলাইয়ে আরেকটা জিনিস করা হয়, এটাও নোট করে রাখবে সবাই, ওআরএস উইক। এটা জুলাইয়ের লাস্ট উইকে করা হয়, মনে রাখবে, জুলাইয়ের লাস্ট উইকে ওআরএস উইক পালন করা হয়। অক্টোবর কি করা হয়? অক্টোবরে হচ্ছে স্তন ক্যান্সারের সচেতনতা দিবস। স্তন ক্যান্সার সচেতনতা দিবস না, সচেতনতা মাস হিসাবে পালন করা হয় অক্টোবরকে।
আর ডিসেম্বর, এখানে আমাদের 1 ডিসেম্বর খুব গুরুত্বপূর্ণ একটা দিবস আছে তোমাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওয়ার্ল্ডস এইডস ডে। এইটা পালন করা হয় হচ্ছে তোমার 1 ডিসেম্বরে। নেক্সট, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির স্বাভাবিক রক্তচাপ কত হওয়া উচিত? নর্মাল ব্লাড প্রেশার কত হওয়া উচিত? খুব কমন একটা প্রশ্ন, আর এটা সবার জেনে রাখা উচিত। 120/80 mmHg এটা হওয়া উচিত। এরপর প্রসূতি মা বা শিশুদের টিকাদানের রেকর্ড রাখার জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ব্যবহৃত কার্ড বা রেজিস্টারকে কি বলা হয়? এটা বলা হয় এমসিপি কার্ড, যার ফুল ফর্ম হচ্ছে মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কার্ড। এটার হচ্ছে ফুল ফর্ম, ঠিক আছে, MCP। যক্ষ্মা রোগ শরীরের কোন অঙ্গকে সবচেয়ে বেশি আক্রান্ত করে? ফুসফুসকে বেশি আক্রান্ত করে যক্ষ্মা রোগ, টিউবারকিলোসিস, যেটাকে আমরা টিবি বলি। এই রোগটা মূলত মাইক্রোব্যাকটেরিয়াম, এইটা যে ব্যাকটেরিয়া হয়, সেই ব্যাকটেরিয়াটার নামটা মনে রাখবে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিলোসিস। এই ব্যাকটেরিয়াটার কারণে হয়ে থাকে এবং এটা ফুসফুসকে সব থেকে বেশি আক্রান্ত করে। তারপর শিশুদের শরীরে ডায়রিয়া হলে জল ছাড়াও কোন গুরুত্বপূর্ণ খনিজের অভাব ঘটে, যেটা ওআরএস দিয়ে পূরণ করা যায় বা ওআরএস দিয়ে পূরণ করা হয়? সোডিয়াম পটাশিয়াম। ডায়রিয়া যখন হয়, প্রচুর বমি যদি শিশুরা করে, তখন প্রচুর পরিমাণ জলের সাথেই সোডিয়াম পটাশিয়ামটাও বেরিয়ে যায়। এগুলোকে আমরা ইলেকট্রোলাইটস বলি। শরীর থেকেই গুরুত্বপূর্ণ খনিজগুলো বের হয়ে গেলে মারাত্মক ডিহাইড্রেশন হয় এবং শারীরিক দুর্বলতা তৈরি হয়, এমনকি খিঁচুনিও পর্যন্ত আসতে পারে। ওই জন্য শিশুদের খুব বেশিবার হলে এটা সবসময় চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে গিয়ে এই ওআরএস অবশ্যই খাওয়ানো উচিত। ওআরএস এর ফুল ফর্ম এটাও একবার জেনে রাখবে, ওরাল রিহাইড্রেশন সল্টস বা সলিউশন, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসবো, মায়ের বুকের দুধে কোন শর্করা বা সুগার পাওয়া যায়? মায়ের বুকের দুধে পাওয়া যায় ল্যাকটোজ, এটাকে মিল্ক সুগার বলা হয়, দুধ সুগার। এরপর 1 থেকে 5 বছর বয়সী শিশুদের অপুষ্টি বা ওজন পরিমাপের জন্য গ্রোথ চার্টে কতগুলো কালার জোন থাকে? মোট 3টে কালার জোন থাকে। 3টে কালার জোন কি কি? সবুজ জোন, যেটা বোঝায় স্বাভাবিক ওজনকে, হলুদ জোন, এটা বোঝায় মাঝারি অপুষ্টি জোন, আর একটা হচ্ছে লাল জোন, যেটা মারাত্মক বা তীব্র অপুষ্টিকে বোঝায়। নেক্সট, রক্ত জমাট বাঁধার জন্য কোন প্লাজমা প্রোটিন ও ভিটামিন একত্রে কাজ করে? ফাইব্রিনোজেন আর ভিটামিন কে। রক্ত জমাট বাঁধতে সাহায্যকারী প্লাজমা প্রোটিন আর ভিটামিনের এটা একদম সঠিক একটা কাপল বলতে পারো। শিশু সুরক্ষায় জাতীয় শিশু সুরক্ষা কমিশন NCPCR কত সালে গঠিত হয়েছিল? 2007 সালে। প্রসূতি মা আর শিশুদের পুষ্টি নিশ্চিত করতে চালকে ভিটামিন আর খনিজ দিয়ে সমৃদ্ধ করার প্রক্রিয়াকে কি বলা হয়? ফোর্টিফিকেশন বলা হয়। ফার্মেন্টেশন হচ্ছে ধরো ওই মানে ইস্ট বা ব্যাকটেরিয়ার সাহায্যে, ওই ধরনের ব্যাকটেরিয়ার সাহায্যে শর্করাকে অ্যালকোহল বা অ্যাসিডে রূপান্তর করার, যেটাকে আমরা বাংলায় বলি গাজন প্রক্রিয়া। যেমন দই তৈরি যেটা হয়, এই দই তৈরিটাকে আমরা বলি ফার্মেন্টেশন। পাস্তুরাইজেশন, এটা হচ্ছে ক্ষতিকারক জীবাণু ধ্বংস করার দুধ বা তরল পদার্থকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় যে দুধকে ফোটাতে বলা হয়, এটা হচ্ছে পাস্তুরাইজেশন। আর ফিল্ট্রেশন হচ্ছে যেমন জলকে তোমার ফিল্টার করা হয় সেরকম। এরপরে শিশুদের পোলিও প্রতিষেধক হিসাবে মুখে খাওয়ার পোলিও ড্রপ OPV এর উদ্ভাবক কে?
এই ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন এটার উদ্ভাবক হচ্ছেন অ্যালবার্ট সাবিন। লুই পাস্তুর ইনি কিন্তু এই যে পাস্তুরাইজেশন বললাম, এই পাস্তুরাইজেশন পদ্ধতির উদ্ভাবক। ঠিক আছে, অ্যানথ্রাক্স মানে জলাতঙ্ক এবং অ্যানথ্রাক্স এই দুটো রোগের তিনি প্রতিষেধক মানে টিকা আবিষ্কার করেছিলেন। এটাও পাশাপাশি নোট করে রাখবে সবাই। আচ্ছা, অ্যালবার্ট সাবিন তো হলো ওরাল পোলিও ড্রপ বা ওপিভির উদ্ভাবক। আর এডওয়ার্ড জেনার ইনি হচ্ছেন স্মল পক্স বা আমরা যেটা বাংলাতে বলি গুটি বসন্ত, সেই গুটি বসন্তর টিকা আবিষ্কার করেছিলেন এবং এনাকে আমরা বলি ফাদার অফ ভ্যাকসিনোলজি অর্থাৎ টিকা বিজ্ঞানের জনক। এডওয়ার্ড জেনারকে আমরা টিকা বিজ্ঞানের জনক বলে থাকি। আর এই রবার্ট কখ এনাকে বলা হয় আধুনিক অণুজীব বিজ্ঞান বলে সব থেকে বেটার হবে, অণুজীব বিজ্ঞানের জনক বলা হয়। ঠিক আছে, ইনি ওই যক্ষা, কলেরা এইসবের যেসব মূল যেসব সমস্ত জীবাণু সেগুলোকে তিনি শনাক্ত করেছিলেন, রবার্ট কখ। এবারে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো রাজ্য সরকারের কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো নারী আর শিশু বিকাশ কেন্দ্র মন্ত্রকের অধীনে পরিচালিত হয়। এর বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী কে আছেন? বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী পরে হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, এগুলো সম্পর্কে সবসময় আপডেটেড থাকতে হবে তোমাদেরকে। অন্নপূর্ণা দেবী ইনি রয়েছেন বর্তমান ক্যাবিনেট মন্ত্রী, আর প্রতিমন্ত্রী আছেন সাবিত্রী ঠাকুর। সাবিত্রী ঠাকুর ইনি হচ্ছেন প্রতিমন্ত্রী। ওকে, আর ইনি হচ্ছেন ক্যাবিনেট মন্ত্রী, কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী। আর আমাদের পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলের যে আমাদের নারী এবং শিশু কল্যাণ দপ্তর, নারী ও শিশু কল্যাণ দপ্তর, এখানে কে আছে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। এরপর শিশু সুরক্ষার জন্য জাতীয় জরুরি হেল্পলাইন নাম্বার কোনটা? 1098 শিশু সুরক্ষার জন্য জরুরি হেল্পলাইন নাম্বার। 100টা হচ্ছে সাধারণ পুলিশি সহায়তার জন্য, ঠিক আছে। আর 102 এটা হচ্ছে তোমার মানে অ্যাম্বুলেন্স, বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য যে 102। আর 112 এটা হচ্ছে সমস্ত জরুরি পরিষেবা, পুলিশ, ফায়ার, অ্যাম্বুলেন্স এই সব কিছুর জন্য সিঙ্গেল এমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম, এটা 112। নেক্সট কোনটি সংক্রামক ব্যাধি নয়? এর মধ্যে সংক্রামক ব্যাধি নয় হচ্ছে ডায়াবেটিস, বাকি যক্ষা, হাম, করোনা এগুলো সবকটা কিন্তু সংক্রামক, ছোঁয়াচে রোগ। কোন খাদ্য উপাদান থেকে মানব দেহে সবচেয়ে বেশি ও দ্রুত শক্তি উৎপন্ন হয়? কার্বোহাইড্রেট আর শর্করা। গর্ভাবস্থায় টিটেনাস টিকা কটা মানে দেওয়া হয়? গর্ভাবস্থায় টিটেনাস কটা দেওয়া হয়? দুটো দেওয়া হয়। তারপর জাতীয় শিশু দিবস ভারতে কবে পালিত হয়? 14ই নভেম্বর পালন করা হয়, আমাদের পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মবার্ষিকী। ঠিক আছে, 5ই সেপ্টেম্বর এখানে আমরা জাতীয় শিক্ষক দিবস পালন করি। কার জন্মদিনে? সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে পালন করি। 2 অক্টোবর হচ্ছে গান্ধী জয়ন্তী, মহাত্মা গান্ধীর তোমার হচ্ছে জন্মদিন। আর 25 ডিসেম্বর এটাতে আমরা পালন করি সুশাসন দিবস। সুশাসন দিবস কার জন্মদিন? অটল বিহারী বাজপেয়ী। ওকে, আচ্ছা নেক্সট, শিশুদের ক্ষেত্রে স্যাম কথাটার পূর্ণরূপ কি? স্যাম মানে হচ্ছে সেভিয়ার অ্যাকিউট
ম্যাল নিউট্রিশন, ভেরি লো ওয়েট ফর হাইট যদি হয়ে যায় তখন স্যাম বলা হয় সেটাকে, যেটা মানে গ্রোথ চার্টের রেড জোনে চলে যায়। তারপরে PMMVY, প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনার উদ্দেশ্য কি? এটা 2017 সালে শুরু হয়েছিল। গর্ভবতী মহিলাদের আর্থিক সহায়তার পুষ্টি সুনিশ্চিত করা, মানে প্রথম সন্তান আর দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে গর্ভবতী আর স্তন্যদানকারী মায়েদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা করার একটা যোজনা ছিল। শিশুর জন্মের কত ঘন্টার মধ্যে BCG টিকা দেওয়া উচিত? 24 ঘন্টার মধ্যে BCG টিকাটা দেওয়া উচিত। টাইফয়েড রোগ ছড়ায় কিসের মাধ্যমে? এটা দূষিত জল আর খাবারের মাধ্যমে ছড়ায়। সালমোনেলা টাইফি যে ব্যাকটেরিয়াটার সাহায্যে এটা হয় তার নাম হচ্ছে এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, অবশ্যই ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যেটার নাম সালমোনেলা টাইফি। এরপরে ICDS প্রকল্পের সুবিধাভোগী বা বেনিফিশিয়ারিজ কারা? উপরের সকলেই, শুধুমাত্র 0 থেকে 6 বছরের শিশু নয়, এরাও পায়, গর্ভবতী প্রসূতি নারীরাও পায় এবং কিশোরী মেয়েরা। এরপরে আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয়? তা পালন করা হয় 8 মার্চ। 11 এপ্রিল আমরা মানব মহাকাশ যাত্রা দিবস পালন করে থাকি। আর 5ই মে এখানে আমরা পালন করি মানে ধাত্রী দিবস বা মিডওয়াইফ ডে। আর 14ই নভেম্বর আমাদের তো ন্যাশনাল চিলড্রেন্স ডে, জাতীয় শিশু দিবস পালন করে থাকি আমরা। আচ্ছা, এবারে চলে আসব, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? ইনসুলিন। থাইরক্সিন কি করে? BMR নিয়ন্ত্রণ করে, বেসিক মেটাবলিক রেট। অ্যাডিনালিন আমাদের মানে এটাকে আমরা জরুরিকালীন হরমোন বলে থাকি, আর ইস্ট্রোজেন এটা ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়। তারপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে জন্মের পর কত মাস পর্যন্ত শিশুকে শুধুমাত্র মাতৃদুগ্ধ দেওয়া উচিত? 6 মাস পর্যন্ত। ORS, ওরাল রিহাইড্রেশন সল্টের প্রধান কাজ কি? জলশূন্যতা বা ডিহাইড্রেশন রোধ করা। লেবু, আমলকি আর পেয়ারায় প্রচুর পরিমাণে কোন ভিটামিন পাওয়া যায়? এটা খুব আসে তোমাদের, আমলকিতে কোন ভিটামিন খুব থাকে, বা পেয়ারাতে বা লেবুতে ভিটামিন সি খুব বেশি থাকে এটাতে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকলো। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর একটা হোমওয়ার্ক দিয়েছি, তার উত্তর সবাই করার চেষ্টা করবে, নিজেরা একটু পড়াশোনা করে। আমি শেষকালে কমেন্ট বক্সে বা নেক্সট ক্লাসে তোমাদেরকে সেটা আমি জানিয়ে দেব। পশ্চিমবঙ্গের নারী এবং শিশু উন্নয়ন মন্ত্রকের দায়িত্বে এখন কে আছে? আর তোমরা কোর্সে যুক্ত হতে চাইলে এখানে গিয়ে দেখো, তোমাদের প্রয়োজন মতো কোর্সে যুক্ত হও। আর ICDS এর কোর্স তোমাদের খুব সুন্দর করে ডিজাইন করা হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার এবং সুপারভাইজারের জন্য। এর জন্য তোমরা আগে থেকে যোগাযোগ করে রাখতে পারো, যাতে লঞ্চ হলেই সঙ্গে সঙ্গে অফার প্রাইসে তোমরা যুক্ত হতে পারো। তার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করে রাখতে পারো, হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো, কারণ এটা খুব শীঘ্রই তোমাদের চলে আসবে। চলো, নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড নাইট।